হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে বার্কশায়ার হ্যাথওয়ে বা ওয়ারেন বাফেটের যে কোম্পানি রয়েছে তাদের কোর প্রিন্সিপাল বা কোর ফিলসফি, তারা কিভাবে ইনভেস্টমেন্ট করেন না করেন সেই বিষয়গুলো নিয়ে। এবং তাদের একটা রিপোর্ট আমি পেয়েছি রিসেন্টলি, এবং সেই রিপোর্টটা অর্থাৎ তারা কোন শেয়ার কতদিন ধরে হোল্ডিং করছেন এবং কিভাবে তারা হোল্ডিং পিরিয়ডটা বাড়ান সেই পদ্ধতিটা নিয়ে আমি একটু ডিসকাশন করব। এটা ইন্টারনেটে আরও অনেকেই হয়তো এই বিষয়টা নিয়ে অ্যানালিসিস করেছেন, বাট এটা আজকের ডেটে মোটামুটিভাবে অনেকেই এই রিপোর্টটা নিয়ে অ্যানালিসিস করছেন অ্যাকচুয়ালি। তো আপনার মনে হতে পারে যে এই আমার অ্যানালিসিসটাও অনেকের মতো সিমিলার লাগতে পারে। যাই হোক, এখন যে বিষয়টা নিয়ে আমি বলতে চলেছি সেটা হচ্ছে স্যার ওয়ারেন বাফেটকে কেন্দ্র করে প্রচুর মিথস আছে, রাইট? মিথস কথার অর্থ হচ্ছে যে প্রচুর ভুল ধারণা, ভ্রান্ত ধারণা, যেগুলো হয়তো তিনি করেনই না, অথচ পাবলিক মাইন্ডে ধীরে 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 সেইগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে তাকে একটা রোল মডেল হিসাবে দেখানোর জন্য। এর রিজনটা কি? এর রিজনটা হচ্ছে যে আপনি যদি ইনভেস্টিং করেন, ইনভেস্টিংয়ের মানে যে থটটা অ্যাকচুয়ালি ঢোকানো হয়েছে পাবলিকের মাথায়, যে যখন আপনি ইনভেস্টমেন্ট করছেন তখন আপনাকে দীর্ঘদিন হোল্ড করতে হবে, মানে শেয়ার কিনে নিলেন এবং ভুলে যেতে হবে, রাইট? এবং শেয়ার বেচা যাবে না এবং শেয়ারটাকে সম্পূর্ণভাবে রেখে দিতে হবে দীর্ঘদিন, 20 বছর, 30 বছর, 40 বছর, তবে গিয়ে পোর্টফোলিও তৈরি হবে। শুধুমাত্র এইটুকু ফিলোসফির ওপর বেস করে ওয়ারেন বাফেট কিন্তু পয়সা বানাননি। তার ফিলোসফিটা একটু ডিফারেন্ট, আমি সেটা ডেটার মাধ্যমে দেখাবো বার্কশায়ার হ্যাথওয়ের একটা রিপোর্ট থেকে। ওকে, তো যাই হোক, সেই রিপোর্টটা দেখার জন্য আমরা সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে, এবং আমি এই জাস্ট ছোট্ট এক পেজের একটা রিপোর্ট আপনাদেরকে একটু দেখাতে চাইছি। ওকে, রিপোর্টটার মূল ভিত্তি বা মূল বক্তব্য হচ্ছে যে আমি দেখব যে কতগুলো কোয়ার্টার ধরে, এখানে লেখা আছে হোল্ডিং কোয়ার্টার, অর্থাৎ উনি কতগুলো কোয়ার্টার ধরে এখানে নাম্বার অফ শেয়ার, সেই কতগুলো শেয়ারকে হোল্ড করেছেন, এবং অর্থাৎ আজকের ডেটে তিনি কিনেছেন, বিক্রি করে দিয়েছেন কতগুলো ইয়ের পর, অর্থাৎ কতগুলো কোয়ার্টারের পর তিনি সেটা বেচে দিয়েছেন, এবং তার যে অ্যালোকেশন, সেটা যদি অ্যালোকেশন ওয়াইজ বা ক্যাপিটাল ওয়াইজ ধরা হয় তাহলে তার পার্সেন্টেজটা কতটা, অর্থাৎ তার পোর্টফোলিওর রেসপেক্টে পার্সেন্টেজ কতটা, এবং তার কিউমুলেটিভ পার্সেন্টেজ কি আছে, রাইট? কিউমুলেটিভ পার্সেন্টেজ মানে হচ্ছে যে যোগ করে করে পাওয়া যায়। যারা একটু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করেন বা ডেটার অ্যানালিসিস করেন তারা এই বিষয়গুলো বুঝতে পারবেন। তো প্রথম যে ফিগারটা দেখা যাচ্ছে যে 39টা স্টক আছে, যে 39টা স্টক তিনি একটা কোয়ার্টার মাত্র হোল্ড করেছেন, অর্থাৎ 3 মাস, ম্যাক্সিমাম হোল্ডিং টাইম হচ্ছে 3 মাস, যেটা তার যে অ্যালোকেশন ছিল তার রেসপেক্টে অলমোস্ট 17%, অর্থাৎ 17% যে স্টক, সেই স্টকগুলোকে তিনি কিন্তু একটা কোয়ার্টারের বেশি হোল্ড করেননি। এখানে দুটো মানে থিওরি উঠে আসতে পারে। এক নাম্বার থিওরি হচ্ছে যে এটা হোল্ড করেনি, তার রিজন হচ্ছে যে উনি মোমেন্টামে ঢুকেছেন এবং একটা মোমেন্টাম ক্যাপচার করে বেরিয়ে গিয়েছেন। আর সেকেন্ড হচ্ছে না, আমি যে ঢুকেছি সেটা এক পরবর্তী কোয়ার্টারের রেজাল্টেই সেটা আমি বুঝেছি যে আমি যেভাবে চিন্তা ভাবনাটা করছিলাম, তো কোম্পানিটা সেই রকম টাইপ অফ কোম্পানি নয়। সুতরাং আমার যে থট প্রসেস বা আমার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার থেকে এই কোম্পানিটা আলাদা, সুতরাং তিনি সেই কারণে এই জায়গাটা থেকে বেরিয়ে গিয়েছেন। বলার মানে হচ্ছে এটা যে আমি আমার লুজারদের কন্টিনিউয়াসলি কাটতে থাকবো, অর্থাৎ যে সমস্ত স্টকগুলো আমাকে লস দিচ্ছে তাদের আমি কন্টিনিউয়াসলি কাটতে থাকবো, এবং যে সমস্ত স্টকগুলো আমাকে উইন করাচ্ছে বা জেতাচ্ছে বা আমার পোর্টফোলিওতে পয়সা এনে দিচ্ছে সেই স্টকগুলো আমি হোল্ড করতে থাকবো। ওকে, তো ঘটনাটা কীরকম হচ্ছে যে একটা কোয়ার্টারের বেশি হোল্ড করেনি 39টা স্টক, দুটো কোয়ার্টার হোল্ড করেছে ম্যাক্সিমাম 29টা স্টক, রাইট? যদি আমি এখানে পার্সেন্টেজ দেখি 17%, এখানে মোটামুটি 12.5%-এর মতো। এই 16-র সাথে 12 যোগ করে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কিউমুলেটিভ পার্সেন্টেজ। সো মোটামুটিভাবে 29.57% স্টক তিনি কিন্তু দুটো কোয়ার্টারের মধ্যেই বের করে দিচ্ছেন। থার্ড কোয়ার্টার অবধি হোল্ড করেছেন 16টা মাত্র স্টক, সুতরাং এর পার্সেন্টেজ হচ্ছে 6.96%, এবং সেই সেন্সে দেখতে গেলে মোটামুটি 36.52%
অর্থাৎ 36%-এর কাছাকাছি শেয়ারকে তিনি 3টে কোয়ার্টারের বেশি হোল্ড করেননি, রাইট? আমরা যদি ফোর্থ দেখি, অর্থাৎ মাত্র 1 বছরের মতো তিনি হোল্ড করেছেন, এইরকম স্টক হচ্ছে 1 বছরের মধ্যে বেরিয়ে গিয়েছেন 55, অর্থাৎ 23% অফ স্টক দেখতে গেলে সেটা দাঁড়াচ্ছে হচ্ছে 60%। অর্থাৎ তার সম্বন্ধে যে মিথটা চালু আছে যে তিনি বাই করেন আর বসে থাকেন, আমরা এখানে ডেটাতে সেটা দেখতে পাচ্ছি। এটা বার্কশায়ার হ্যাথওয়ে রিপোর্ট, ওকে, আমার বানানো রিপোর্ট নয়। সোর্স অফ দ্য ডকুমেন্ট ইজ বার্কশায়ার হ্যাথওয়ে, সো তাদের অফিসিয়াল রিপোর্টের কথা বলছি। এনিওয়ে, তো 60% স্টককে, অর্থাৎ 60% অফ দেয়ার ডিসিশনস তারা 1 বছরের মধ্যে কিন্তু চেঞ্জ করে দিচ্ছে। অর্থাৎ মাত্র 4টে কোয়ার্টারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাদের 60% শেয়ারকে তারা বের করে দিয়েছে। পরে আসছি, 5 থেকে 10টা কোয়ার্টার হোল্ড করেছে 34টা স্টক, 10 থেকে 20টা কোয়ার্টার হোল্ড করেছে 30টা স্টক, 20 থেকে 30টা কোয়ার্টার অবধি হোল্ড করেছে 15টা স্টক। এইভাবে পুরো জিনিসটা হয়েছে। 30 থেকে 40টা হয়েছে 13টা স্টক, 40 থেকে 50টা কোয়ার্টার অবধি হোল্ড করেছে 2টো স্টক, এবং গ্রেটার দেন 50 হোল্ড করেছে মাত্র 7টা স্টক। সুতরাং আমরা যদি দেখি নাম্বার অফ স্টকের রেসপেক্টে, উনি মাত্র এই যে 9 থেকে 10%, বা যদি আমি এই অবধিও নিই 30-40 কোয়ার্টার ধরে হোল্ড করেছেন, অর্থাৎ গ্রেটার দেন 10 ইয়ার্স টাইম ধরে তিনি হোল্ড করেছেন, এই রকম স্টকের সংখ্যা হচ্ছে 4%, রাইট? 96 to 100, রাইট? অর্থাৎ 4% স্টককে উনি দীর্ঘ সময় ধরে হোল্ড করেছেন। বাদবাকি সমস্ত স্টককে তিনি মোটামুটিভাবে দেখতে গেলে 6 বছরের নিচে আছে। এবং যদি আমরা এটাকে 3টে ক্যাটাগরিতে ভাগ করি, অর্থাৎ এখানটা করলাম আমি আরেকটা, সো 21% স্টককে তারা মোটামুটিভাবে 5টা কোয়ার্টার থেকে 30টা কোয়ার্টারের মধ্যে বের করে দিয়েছে, এবং 60%-এর কাছাকাছি স্টককে, আমি ক্যালকুলেশনসটা কি ভুল করলাম, কিউমুলেটিভলি যদি এটা 60 হয় তাহলে এটা 85 to 90, রাইট? এখানে 60% স্টককে তারা বের করে দিয়েছে এর মধ্যে, ওকে, রাইট। তার মানে এটা হবে 35, ভুল করছি, রাইট? 35% অফ স্টককে তারা এই জায়গায় হোল্ড করেছে 5 থেকে 30টা কোয়ার্টার। বাকি যে স্টকগুলো ছিল এই সমস্ত, অর্থাৎ 60% স্টককে কিন্তু তারা লেস দেন 1 ইয়ারের মধ্যে তারা কিন্তু নিজেদের পোর্টফোলিও থেকে বের করে দিয়েছে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, যে লুজারদের আউট করো, ডিসিশনস যদি ভুল হয় বেরিয়ে যাও, বাট যারা উইনার তাদেরকে আমি হোল্ড করছি, এবং সেই ফিলোসফিতেই তিনি কাজ করেন। এরকম নয় যে তার ডিসিশনস ভুল হয় বা তিনি দীর্ঘদিন ধরে বসে থাকেন এবং এই লুজারদেরকে ধরে বসে থাকেন, এটা কিন্তু ইনভেস্টমেন্টের ফিলোসফি নয়। বাট বাইরের দুনিয়ায় বা মার্কেটে যেরকম রুলস বা রেগুলেশনসগুলো আছে, বা যেরকমভাবে প্রত্যেকটা মিথ আছে, সেটা সম্পূর্ণ উল্টো কথা বলে। যে কোনো একটা শেয়ার আপনি বাই করলেন, বাই করে বসে থাকলেই সেটার মধ্যে পয়সা দিয়ে দেবে না, সেটা হয় না। আমরা এখানে বার্কশায়ার হ্যাথওয়ের পোর্টফোলিওতেই দেখতে পাচ্ছি যে 60% অফ স্টককে তারা কিন্তু লেস দেন 1 ইয়ারের মধ্যে বের করে দিয়েছে। হয় সেখান থেকে মোমেন্টাম ক্যাপচার করা হয়েছে, না হলে সেগুলো তাদের লুজার ছিল এবং তারা সেই লুজারদের আউট করে দিয়েছে, বা এগুলো তারা মোটামুটিভাবে একটা ট্রেডিং পারপাস ইউজ করেছে। সুতরাং এটা বলাটা খুবই ডিফিকাল্ট, বা বলা উচিতই নয় যে তারা কেবলমাত্র ইনভেস্টমেন্ট করেন, রাইট? তাদের এই যে ডেটাটা রিফ্লেক্ট হয়েছে, এই ডেটাটা থেকেই আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি টোটাল তারা কি গেমটা এতদিন ধরে খেলেছেন, এবং এই গেমটার যে আউটকাম, সেই আউটকামটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। তো আউটকামটা কিন্তু বাই অ্যান্ড সিট টাইট কেবলমাত্র নয়, বাট তার থেকেও যেটা ইম্পর্টেন্ট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে কাট ইউর লুজার্স, অর্থাৎ যারা লস করছে তাদেরকে কাট করুন, অ্যান্ড হোল্ড ইউর উইনার্স, ওকে? তো এটা হচ্ছে তার রিয়েল ফিলোসফি। তার ফিলোসফি কখনোই এটা নয় বাই অ্যান্ড সিট টাইট, ওকে? আশা করি বুঝতে পারলেন, বা ডেটাটা দিয়ে আমি যে জিনিসটা বলতে চাইলাম যে ইনভেস্টিংয়ের জার্নিতে মিস্টেক আপনার হতেই পারে, সেই মিস্টেকটাকে 1 বছরের মধ্যে রিকভার করে নেওয়াটা বা সেই জায়গা থেকে বেরিয়ে আসাটা খুবই জরুরি, এবং তার সাথে সাথে যেগুলো আপনার উইনার্স ভালো স্টক হোল্ড করছেন সেগুলো আপনি দীর্ঘদিন ধরে হোল্ড করতে পারেন।
আশা করি ইনভেস্টমেন্টের কোর ফিলোসফিটা বোঝাতে আমি সক্ষম হয়েছি। আজকের ভিডিওটাকে আপাতত এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।